দেখো আজকে সেটের ফার্স্ট অঙ্ক যেটা রয়েছে, ফার্স্ট অঙ্কে কি বলা হয়েছে, বলেছে 2000 সালের 1 জানুয়ারি শনিবার ছিল। 2000 সালের 1 জানুয়ারি শনিবার ছিল, তাহলে 2000 সালের মার্চ মাসের প্রথম দিনটি কী ছিল, মানে কী বার ছিল সেটা জানতে চেয়েছে। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই আমরা কীভাবে করব, প্রথম যেটা দেখব 2000 সালের 1 জানুয়ারি, একই বছর কিন্তু একই রয়েছে, কোনো চেঞ্জ নেই, এটাও 2000 সাল, 2000 সালই বলেছে, তাহলে আমাদের বেশি মাথা খাটানোর দরকার নেই। তাহলে 1 জানুয়ারি থেকে 31 সবাই আমরা জানি জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিনে হয়, তার থেকে এরা 1 জানুয়ারিটা কাউন্ট হয়ে গেছে। 1 জানুয়ারি কাউন্ট হয়ে থাকলে কদিন পড়ে থাকে, 30 দিন পড়ে থাকছে। কোন মাসে এটা, জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে 30 দিন থাকছে। ফেব্রুয়ারি মাসে কতদিন থাকবে, যেহেতু 2000 সাল লিপ ইয়ার, মানে ফেব্রুয়ারি মাস মানে কতদিন, 29 দিন, 29 দিনে হয় ফেব্রুয়ারি মাস, এটুকু আমরা সবাই জানি। এরপরেই তো মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের প্রথম দিন মানে একদিন। মার্চ মাসের কদিন ধরা হচ্ছে, একদিন ধরা হচ্ছে। তাহলে দেখো সব আমরা যোগ করেও 7 দিয়ে ভাগ করতে পারি, বা জানুয়ারি মাসে কটা অড ডে থাকছে আমরা ডিরেক্টলি বের করে নিতে পারি। যদি 30কে 7 দিয়ে ভাগ করা হয়, 30কে যখনই আমরা 7 দিয়ে ভাগ করব কত থাকে, ভাগশেষ কত থাকছে, 4 7 28 হয়ে যাচ্ছে, 2 ভাগশেষ থাকছে আমাদের। ঠিক তেমনই ফেব্রুয়ারিকেও যদি 7 দিয়ে ভাগ করি, কটা অড ডে থাকছে, 4 7 28, একটা অড ডে থাকছে। আর মার্চ মাস, এটা যে মার্চ রয়েছে, মার্চে তো একটা অড ডে আছেই, দেওয়া রয়েছে, তাহলে টোটাল অড ডে কটা হলো, 2 আর 2 4টা অড ডে হয়ে গেল। তাই 4টে অড ডে হলে কী হয়, যেদিন বলা আছে, অর্থাৎ আমাদের এখানে শনিবার বলা আছে, শনিবারের পরের থেকে 4 দিন কাউন্ট করে দাও, অর্থাৎ রবিবার, সোমবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার হলো আমাদের কি হবে, মার্চ মাসের প্রথম দিন। অ্যান্সার অপশান বি। যারা এই ধরনের অঙ্ক আগে করনি, বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য ডেসক্রিপশানে ফুল ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে তোমরা ক্লাসটা ভালোভাবে দেখে নিতে পারো, যে বার, মাস, সপ্তাহ, অনেক সময় এরকম হবে, তো সব প্রস্তুতি এরকম দেওয়া থাকবে না, ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, এরকম যদি দিয়ে দেয় তাহলে আমরা কীভাবে বের করব। বা ধরো বলা হলো 1992 সালের 14 অক্টোবর কী বার ছিল আমাদের বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব। এই জন্য ডিটেলস ক্লাস লিঙ্ক আমি দিয়ে রাখছি, ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে তোমরা যাদের প্রয়োজন দেখে নিতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে কী বলা হয়েছে, বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকে। সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 2 ভাগশেষ থাকবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবাই জানি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000। অনেকে আবার ভুল করে 4টে 9 পাতিয়ে দেবো না, কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। কী দিয়ে ভাগ করতে হবে, যেগুলো দিয়ে ভাগ করতে হবে সেগুলোর আমরা লসাগু করে নেবো এক্ষেত্রে, অর্থাৎ 4, 6, 10, 15 এগুলো লসাগু করে নাও। লসাগু প্রথমে কী দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 3, 5, 15। নেক্সট 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 2 থাকছে, 1, 5, 3। আবার কি দিয়ে যাচ্ছে, 3 দিয়ে এখানে 5 হয়, সরি 3 দিয়ে 5 যাচ্ছে, তাহলে আবার 5 দিয়ে যাচ্ছে, 2, 1, 1, 1। তাহলে লসাগু কত হচ্ছে, 5 2 10, 3 10 30, 30 2 60, 60 আমরা লসাগু পেয়ে গেলাম। এই 60 দিয়ে কী করবো আমরা, 60 দিয়ে 1000কে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো, 60 প্রথমে একবার যাচ্ছে 60, বাকি কত থাকছে, 40 থাকছে, আর একটা শূন্য নামলো 400। এইবার 60কে কী করব আমরা, যে কয় ঘর পর্যন্ত যাচ্ছে তার থেকে 1 ঘর বেশি নেব। 40-এর মধ্যে কতবার যায়, 400-র মধ্যে 6 6 36, 7 বার নেব, তাহলে 7 বার নিলে কত হচ্ছে, 6 7 42, 42 হচ্ছে, মানে 420 হচ্ছে। কত এক্সট্রা থাকছে, 20 এক্সট্রা থাকছে। এই 20টা কী হবে, হাজারের সাথে যোগ হয়ে যাবে, যেটা এক্সট্রা পড়ে থাকছে সেই হাজারের সাথে সেটাকে যোগ করে দাও, 20। আর কি যোগ করব, আর 2 বলেছে ভাগশেষ রাখতে হবে, সেই 2টাকেও যোগ করে দাও। সেই 2টাকে যোগ করলে টোটাল কত হচ্ছে, 1022। এইটাই হলো আমাদের অ্যান্সার। 1022 এমন একটা সংখ্যা যেটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 করে ভাগশেষ থাকবে। কোন দাগে আছে, অপশান বিতে রয়েছে, দেখো। ওকে, আশা করি বোঝা গেছে সবার। চলো নেক্সট ক্লাসে, সরি নেক্সট ক্লাস বলতে নেক্সট ভিডিওতে, আবার নেক্সট ভিডিও বলছি, নেক্সট অঙ্কে, বাবা এত ভুল হয়।
দেখো কি বলেছে, বলা হয়েছে 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়তে শুরু করলো। 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। পুলিশটিও তৎক্ষণাৎ ঘন্টায় 12 কিলোমিটার বেগে তাকে তাড়া করলো। যখন পুলিশটি, চোর হবে এটা, চোরটাকে ধরবে তখন চোরটা কত অতিক্রম করেছিল, কত কিলোমিটার বা মিটার সেটা জানতে চেয়েছে। এখানে মিটারে বলা হয়েছে, মানে কত মিটার অতিক্রম করেছিল চোর সেটা জানতে চেয়েছে। এই ক্ষেত্রে দেখো আমাদের অনেকভাবে করা যেতে পারে। অঙ্কের সুবিধার জন্য প্রথমে আমাদের কি সব কিছু মিটারে দেওয়া আছে, কিন্তু তাদের স্পিড দেওয়া আছে দেখো কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটারকে কিলোমিটার, যেটা 10 চোরের ক্ষেত্রে কি দেওয়া আছে, চোর যেটা আছে চোরের ক্ষেত্রে দেওয়া আছে স্পিড হলো 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। আর পুলিশের ক্ষেত্রে কি দেওয়া আছে, পুলিশের ক্ষেত্রে দেওয়া আছে স্পিড হলো 12 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, কারণ সব কিছু তো মিটারে দেওয়া আছে। নিয়ে নাও মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, যে ডিজিটটা আছে তাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে যায়, মানে এইটা হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। ঠিক তেমনই পুলিশের ক্ষেত্রে যেটা 12 আছে, 12কে 5/18 দিয়ে গুণ করে দাও। 5/18 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এত মিটার পার সেকেন্ড। আমাদের সমাধান করতে হবে না, জাস্ট গুণাকারে আমরা রেখে দিলাম। 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসে। আবার মিটার পার সেকেন্ডকে যদি 18/5 দিয়ে গুণ করো, মানে উল্টোটা দিয়ে গুণ করো, তখন সেটা কিলোমিটার পার আওয়ারে চলে আসে। ওকে, এইবার দেখো কি বলেছে, আমাদের একটা জিনিস বের করতে হবে এখানে, দুজনের আপেক্ষিক স্পিডের পার্থক্য কত, দুজনের স্পিডের পার্থক্য কতটা। দেখো এ পুলিশ 1 সেকেন্ডে যাচ্ছে কত, 12 ইন্টু 5/18 যাচ্ছে 1 সেকেন্ডে, মিটার পার সেকেন্ড মানে তো 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, আর চোর যাচ্ছে এত মিটার। তাহলে দুজনের পার্থক্য কত বের করে নাও তো। পার্থক্য কত বের করতে গেলে কি হচ্ছে, ওখানে পুলিশের ক্ষেত্রে কত হচ্ছে 5 × 60, 60/18, আর চোরের ক্ষেত্রে কত আছে 5×10 = 50, 50/18। এটা তাদের গতির পার্থক্য সেকেন্ডে। সমাধান করো, দেখো কত হয়, নিচে 18 থাকছে, এখানে 60, এখানে 50, মানে 10/18 আমরা পেয়ে গেলাম তাদের কি স্পিডের পার্থক্য। আমরা এই যে পার্থক্য পেলাম এটা কতক্ষণে, 1 সেকেন্ডে পার্থক্য হচ্ছে এইটা। আমাদের কত মিটার পার্থক্য কভার করতে হবে, 150 মিটার পার্থক্য দেখো কভার করতে হবে বলা আছে। কত মিটার, 150 মিটার। তাহলে এত মিটার পার্থক্য কভার হয় কতক্ষণে, 1 সেকেন্ডে। তাহলে 150 মিটার কভার হবে কতক্ষণে, 150 মিটার কভার হবে বের করে নাও। তাহলে এত মিটার 1 সেকেন্ডে হয়, তাহলে 1 মিটার কত, উল্টে যাবে জাস্ট এটা 18/10। আর তাহলে 150 মিটার কত, 150 দিয়ে গুণ করে দাও, 150 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো বেরিয়ে যাচ্ছে কত, 0 0 কেটে গেল। এবার 5 দিয়ে 18কে গুণ, 15 দিয়ে 18কে গুণ করলে কত হয় 180, আর ওদিকে 90, 180 আর 90 270, 270 সেকেন্ডে। এত সেকেন্ড লাগবে। এ পর্যন্ত তো ক্লিয়ার সবার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার বলেছে যখন পুলিশ চোরটিকে ধরবে তখন চোরটা কতটা অতিক্রম করেছিল। তাহলে চোরটা তাহলে তো এত সেকেন্ডই গিয়েছে, তখন 270 সেকেন্ড গিয়েছে। তাহলে চোরের গতিবেগ কত ছিল, চোরের গতিবেগ এইখানটা দেখো বুঝতে পারো, চোরের গতিবেগ আমরা মিটার পার সেকেন্ডে বের করেছিলাম না, কত 10 × 5/18। এইটা তার সেকেন্ডে এত মিটার যায়, তাহলে 270 সেকেন্ডে কত যাবে, 270 দিয়ে গুণ করে দাও। 270 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে কত দূরত্ব সে অতিক্রম করেছিল। কী দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো, 2 দিয়ে কাটো, এখানে 5 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 9, 9 দিয়ে কাটলে এটাকে 3 9 27, 30। তাহলে 5 5 25, 25 × 30 কত হয় 750। তাহলে 750 মিটার চোরটা অতিক্রম করেছিল। ক্লিয়ার হয়েছে? তোমরা চাইলে এই যে অন্য প্রসেসও করতে পারো, ঘন্টাটাকে প্রথমে ঘন্টা হিসাবে ধরে বা সেভাবেও বের করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা সব থেকে শর্ট। প্রথমে তাদেরকে সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে, মিটার পার সেকেন্ডে নিয়ে আপেক্ষিক পার্থক্য কত, মানে 1 সেকেন্ডে কতটা পার্থক্য তারা কভার করে দুজনে, যে চোর আর পুলিশের। তারপরে কি করছো, তারপরে যে পার্থক্যটা কভার করতে হবে বলে দিয়েছে 150 মিটার পার্থক্য কভার করতে হবে, সেটা বের করে নিলে কত সেকেন্ডে সেটা বেরিয়ে গেল যে 270। তাহলে চোরের যা স্পিড আছে, চোরের যা স্পিড এই 10 × 5/18 মিটার পার সেকেন্ড, তার সাথে 270 গুণ করে দিলে তাহলেই কত মিটার অতিক্রম করেছে সেটা বেরিয়ে গেল 750 মিটার। ওকে।
চলো নেক্সট। এক একটা কিন্তু আজকের সেটে এক একটা এক ধরনের অঙ্ক আছে, সুতরাং একটা অঙ্ক দেখে কেউ স্কিপ করে যেও না, সব ধরনের অঙ্ক পাবে আজকের সেটে। বলেছে কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? এখানে একটা দেখো, ধরেও করা যায় এক্স বা কে, ধরেও করা যায়, না ধরেও করা যায়, কিন্তু কনস্ট্যান্ট একটা কিছু ধরে নিলে তোমাদের অঙ্ক শর্ট টাইমে চলে আসবে। ধরে নাও কে বছর আগে কমলের বিয়ে হয়েছিল, কে বছর আগে কমলের বিয়ে হয়েছিল, তাহলে তখন যখন বিয়ে হয়েছিল কমলের বয়স কত ছিল? এখন বয়স হলো 47 বছর। তাহলে কে বছর আগে বয়স ছিল 47 মাইনাস কে, এটুকু বুঝতে তো কোনো অসুবিধা নেই। তাহলে তার স্ত্রীর বয়স কত ছিল? তাহলে স্ত্রীরও সেই কে বছর কম ছিল, তাহলে স্ত্রীর ছিল 38 মাইনাস কে। এইটা হলো কমলের বয়স, এটা কমল, আর এটা তার স্ত্রী মানে ওয়াইফের বয়স। এ পর্যন্ত বোঝা গেছে তো? কি বলেছে? তাদের বিয়ের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। এই যেটা হলো স্ত্রীর বয়স এর 1.5 গুণ, 1.5 গুণ মানে কত? 1/1 1/2 দিয়ে গুণ করলে কি সমান হয়েছে 1.5 গুণ ছিল। তাহলে কমলের যা বয়সটা এখানে রয়েছে, এটাকে যদি আমরা স্ত্রীর বয়সকে 1/2 দিয়ে গুণ করি, তাহলে সেটা সেম হয়ে যায়, মানে কত বছর আগে বিয়ে হয়েছিল আমরা কে এর মান পেয়ে যাচ্ছি। এরপরে তার করার কিছু নেই, তাও চলো করি। আচ্ছা, 47 মাইনাস কে সমান সমান, এই নিচে কে বা ডাব্লু এটা কিন্তু কিছু নয়, এটা জাস্ট কমল হিসাবে লিখেছিলাম, এটা কমল আর এটা ওয়াইফ, সেই হিসাবে লেখা। 47 মাইনাস কে সমান সমান কত? এটাকে দেখো ভাঙালে কত হয়েছে, এটাকে 3/2 হয়ে যাচ্ছে। তাহলে 3/2 করলে কি হয়? 3/2 করলে হচ্ছে এদিকে 38কে 3 দিয়ে গুণ করো, 3 8 24 4 হাতে 2, 3 3কে 9 আর 2 11 114 মাইনাস 3কে বাই 2 আছে, 2 দিয়ে গুণ করে দাও, 47 দুগুণি কত হয়? 47 দুগুণি 96 মাইনাস 2কে সমান সমান 114 মাইনাস 3কে। একটা লাইন এক্সট্রা করলাম, না করলেও চলতো। এবার এই পাশে আসলে কে সমান সমান কত হয়ে যাচ্ছে? 96 থেকে 14 বিয়োগ দিয়ে দাও, 8 1 18 বছর। তাহলে কত বছর আগে কমলের বিয়ে হয়েছিল? কেই তো ধরেছিলাম কে বছর আগে কমলের বিয়ে হয়েছিল, কে এর মান কত পেয়ে গেলাম? 18। তাহলে 18 বছর আগে কমল এবং তার স্ত্রীর বিয়ে হয়েছিল। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি কী ধরনের অঙ্ক আছে। বলেছে 10টা এবং 11টার মধ্যে কোন সময় একটি ঘড়ির কাঁটা একে অপরের বিপরীতে থাকবে? কি বলেছে অঙ্কটাকে আরেকবার পড়ো। বলা হয়েছে 10টা এবং 11টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা একে অপরের বিপরীতে থাকবে। দেখো, ঘড়ির অঙ্কের ক্ষেত্রে সমপাতিত মানে কি? সমপাতিত মানে কোণের মান হবে 0। একে অপরের বিপরীতে থাকছে মানে কত ডিগ্রি কোণ হচ্ছে? একটা ঘড়ি তো টোটাল হলো একটা সার্কেল মানে হলো 360 ডিগ্রি, তার একে অপরের বিপরীতে থাকছে, এদিকে একটা কাটা এদিকে একটা কাটা, মানে কোণটা কত হচ্ছে? কোণ 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর ঘড়ির ক্লাসে আমি কী শিখিয়েছিলাম? যে কোনো ধরনের অঙ্ক দিক, জাস্ট আমরা একটা সূত্র মনে রাখলে সব অঙ্ক চলে আসবে। যদি তোমরা ঘড়ির ক্লাস না করে থাকো, ডেসক্রিপশানে দিয়ে রাখছি ক্লাসের লিঙ্ক, সেখান থেকে গিয়ে করতে পারো। একটাই সূত্র, এবং কিভাবে সেই সূত্র পেয়েছি, যদি সূত্র মনে না থাকে তখন কিভাবে করব, সব কিছু ক্লাসে বলা আছে। সূত্র মনে না থাকলে কীভাবে করবো সেটাও বলা আছে। কী সূত্র বলেছিলাম? 11/2 ইন্টু এম প্লাস মাইনাস দুটো সিম্বল 30 ইন্টু এইচ সমান সমান এক্স ডিগ্রি। এইটাই হলো জাস্ট একটা সূত্র। এইটা মনে রাখলে যে কোনো অঙ্কে, ঘড়ির অঙ্কের ক্ষেত্রে যে কোনো অঙ্কে এই ডিজিটটা বা সূত্রটা বসিয়ে দিলে সব অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেখে করে নিও। এখানে দেখো 11/2 কী আছে? 11/2 ইন্টু এম তো থেকে যাচ্ছে, প্লাস মাইনাসের মধ্যে আমরা কি নেব? কি বলেছে? 10টা এবং 11টার মধ্যে। 10টা এবং 11টার মধ্যে আমাদের মিনিট হার্ডলি কত হতে পারে? 60 হতে পারে, 60-এর বেশি সম্ভব না। সেক্ষেত্রে আমরা প্লাস ধরে দেখলাম কি হয় দেখি। ধরো প্লাস ধরে দেখি, প্লাস ধরে দেখলে কত হচ্ছে? 30 ইন্টু 10টার পরে বলেছে 10টা 11টার মধ্যে, মানে 10টার সাথে যোগ হবে মিনিটটা। তাহলে 30 ইন্টু কত করবো? 10 সমান সমান ডিগ্রি কত? 180 ডিগ্রি হতে হবে, তাহলেই তো বিপরীতে থাকবে।
এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এদিকে কত হচ্ছে 11/2 ইন্টু এম সমান সমান 180 মাইনাস 300। ঘড়ির অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে যে মাইনাস, ধরো এখানে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে আসে 120। এই 120টা 120, এর সামনে মাইনাস আছে না প্লাস আছে সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে, এবার যদি এম এপাশে নিয়ে আসি তাহলে আমাদের চলে আসে 120 মাইনাস, তোমার ইচ্ছা হলে রাখো কোনো অসুবিধা নেই, ইন্টু 2/11 এটা চলে আসছে। তাহলে 120কে গুণ করলে কত হয়, 240কে 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 11 দুগুণি 22, আর এখানে আবার 20 নামছে, 11 1কে 11 থাকছে 9, তাহলে 21 পূর্ণ 9-এর 11। এই 21 পূর্ণ 9-এর 11টা কি, 10টা বেজে 21 পূর্ণ 9-এর 11 মিনিটে একের পর এক এটা সমপাতিত না, ঘড়ির কাঁটা দুটি একের অপরের বিপরীতে থাকবে। কোন টাইমে থাকবে, 10টা থেকে 11টার মধ্যে, 10টা বেজে 21 পূর্ণ 9-এর 11 মিনিটে। যাদের সূত্র বুঝতে অসুবিধা হচ্ছে তারা মিনিটের হিসাবে অঙ্ক করতে পারো, যে 1 মিনিটে কতটা সময়ের পার্থক্য হয় বা কত ডিগ্রির পার্থক্য হয়, 1 ঘন্টায় যেমন কত ডিগ্রির পার্থক্য হয়ে থাকে মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার মধ্যে, সূত্র দেখেও করতে পারো বা সেই হিসাবে মনে রেখেও করতে পারো। যেমন সেক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে জাস্ট একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ধরো একটা ঘড়ি কী হয়, একটা ঘড়ি সবসময় কত হয়, একটা ঘড়ি হয় 180 ডিগ্রি, 360 ডিগ্রি টোটাল ঘড়িটা। এর মধ্যে কতগুলো কাটা থাকে, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, তারপরে এখানে 7, 8, 4, 5, 1, 2, এখানে আছে তোমার কত 9, 10, 11, এরকমভাবে ডিজিটগুলো থাকে। এইবার যখন তুমি এক ঘর থেকে আরেক ঘর যাচ্ছ, টোটাল 12টা ঘর মিলে কত হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এক ঘরে কত হচ্ছে, এক ঘরে 12 দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে কত হয়, 3 বারং 36, 30, মানে মিনিটের কাঁটা এক ঘর থেকে আরেক ঘর গেলে কত ডিগ্রি মুভ করছে, 30 ডিগ্রি মুভ করছে। ঠিক তেমনভাবে ঘন্টার কাঁটা এক ঘর থেকে আরেক ঘর গেলে কত ডিগ্রি মুভ করে সেটাও আমাদের জানতে হবে, সেভাবেও আমাদের অঙ্কগুলো করতে হবে। সেজন্য বললাম ডিটেলস ক্লাসটা দেখে নাও, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। চলো নেক্সট অঙ্কে কি বলেছে, একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করলে তার মোট রানের গড় 4 বাড়ল। 19তম ইনিংসের পর তার রানের গড় কত হলো? কি বলেছে, ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করেছে, 4 গড় তার ফলে বেড়েছে। দেখো 19টা ইনিংসে 4 রান করে গড়ে বাড়লো, মানে প্রত্যেকটা ইনিংসে তো 4 করে আমাদের এক্সট্রা যোগ করাতে হলো গড় বাড়ানোর জন্য। কি গড় বেড়েছে মানে প্রত্যেকটা আগের যা গড় ছিল প্রত্যেকটা ইনিংসের সাথে 4 করে যোগ করে দিতে হয়েছে, তাহলে কত রান এক্সট্রা দিয়ে দিতে হয়েছে আগের ইনিংসগুলোর জন্য, টোটাল ইনিংসগুলোর জন্য। তাহলে 19 ইন্টু 4, এই রানটা কি তাকে অন্যান্য ইনিংসের সাথে সমতায় আনার জন্য দিতে হয়েছে। কত রান দিতে হয়েছে, 4 নং 36-এর 6 হাতে 3, 4 একে 4 আর 3 7, 76 রান তাকে দিয়ে দিতে হয়েছে আগের ইনিংসগুলোতে গড় ঠিকঠাক রাখার জন্য। তাহলে রান করেছে কত, 98 রান করেছে, 98 রানের মধ্যে থেকে 76 রান শুধু এভারেজ মেনটেন করার জন্য দিয়ে দিয়েছে। তাহলে বাকি থাকে কত রান, বাকি থাকে 22 রান বাকি থাকছে, মানে আগের গড় ছিল এই 22 রান, এখন কত হয়েছে 4 আর বেড়েছে, এখন 4 বেড়ে কত হয়েছে, তাহলে 26 রান হয়েছে এখনের গড়। তাহলে অপশান কোথায় রয়েছে, অপশান ডি আমাদের অ্যান্সার। অনেকে অনেকভাবে ডেসক্রাইব করে অঙ্ক এগুলো করে থাকে, কিন্তু আমার মধ্যে কোনো কিচ্ছুর দরকার নেই। 19টা ইনিংসে কত রান এভারেজ করতে গেলে 4 রান করে প্রত্যেক ইনিংসে দিতে হয়েছে। তাই 4 রান করে যদি দিয়ে দেয়, 4 রান করে দিতে গেলে কত রান লাগছে, টোটাল 76 রান লাগছে। 76 রান লাগলে করেছে সে 98 রান, তাহলে বাকি থাকে কত, বাকি যেটা সেটা হলো আগের গড় ছিল, অর্থাৎ 22 আগের গড় ছিল, তার সাথে এখন আরও 4 বেড়ে গেছে, তাহলে 26 এখনকার রান। ওকে, চলো নেক্সট 7 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, বলা হয়েছে 137 টু দি পাওয়ার 731 বা 731 সংখ্যাটির একক স্থানীয় মান কত? এই ধরনের অঙ্ক ক্লাসে করানো হয়েছে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি করব আমরা, পাওয়ারে যেটা রয়েছে, পাওয়ারে কত আছে 731 রয়েছে, 731 এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দেবো কী কারণে, কারণ যে ভাগশেষটা থাকবে সেটাই আমাদের কাজে লাগবে। 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাচ্ছে 4, 33 হলো, 4 আটা কত হচ্ছে 32,
32, হাতে থাক এখানে 1, পরে 1 নামছে, তাহলে 4 দুগুণি 8, কত থাকছে 3। এই 3টাই আমাদের কাজে লাগবে। 3টাকে জাস্ট আমরা এই 137 বা অত লেখা লাগবে না, এই লাস্টে যেটা আছে তার পাওয়ারে 3 বসিয়ে দাও। 7-এর পাওয়ারে এখানে লাস্ট কত আছে, লাস্ট এককের ঘরের সংখ্যা 7 আছে, তার পাওয়ারে যেটা অবশিষ্ট থাকছে সেটাকে বসিয়ে দাও। তাহলে কি হয়েছে, 7 × 7 × 7, 7⁻³ মানে। যদি না করতে পারো করে দেখো, 49, 7 7 49 × 7, 49 × 7, তাহলে 7 নং কত হয় 63, মানে লাস্টের ডিজিট কত আসবে 3 আসবে। বোঝা গেছে, লাস্টের ডিজিট কত আসলো 3, তাহলে অপশান ডি আমাদের এক্ষেত্রে অ্যান্সার। নেক্সট 8 নম্বর দেখো কি আছে। অঙ্কগুলো যখন তোমরা দেখছো, যদি মনে হয় যে করতে পারছো নিজেরা, ক্লাসটাকে পজ করো, পজ করে নিজেরা খাতা পেন নিয়ে ট্রাই করো। যদি হচ্ছে না তখন তুমি ক্লাসটা দেখে নাও, কোনো অসুবিধা নেই, কারণ এখানে মিক্স অঙ্ক রয়েছে, এমন অঙ্ক আছে তুমি হয়তো পারবে, সেক্ষেত্রে তোমার দেখার কোনো প্রয়োজন নেই, তুমি ক্লাসটাকে পজ করে নাও, পজ করে নিজে ট্রাই করো অঙ্কগুলো দেখে। ওকে, চলো নেক্সট দেখো কী আছে। বলেছে 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে বিক্রি করলে প্রতি কেজি 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। 32 টাকা কেজি দরে দার্জিলিং চার সাথে কি 25 টাকা কেজি দরের আসাম চা মিক্স করছে, এই দুটোকে মিক্স করা হচ্ছে, তাই তো। এইবার কি বলেছে, এই টাকায় বিক্রি করলে অর্থাৎ 32.40 এই দামে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে যদি লাভ না করি, আমরা যখন মেশানোর সময় তো লাভ দেখছি না, লাভ তো পরে আসছে, মেশানোর সময় তো মেন যে দামে কিনেছি সেই অনুপাতে আমার মেশাতে হবে। তাহলে লাভ বাদ দিলে কত হয় সেটা দেখে নাও। তাহলে 20% লাভ মানে তার কেনা দাম কত, কেনা দাম হলো 100/120, এটা তার কেনা দাম। পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুললে নিচে 100 চলে আসছে, এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 12 দিয়ে তো অবশ্যই যাবে, তাও ছোটোভাবে কেটে দেখো, 4 দিয়ে 3 4 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 8 32, 1 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 2 6 27, 21, 3 7 21, অর্থাৎ 27 টাকা তার হলো ক্রয় মূল্য পড়েছে, যে মিক্সচার বানিয়েছে তার, মিক্সচার বানিয়েছে সেটার ক্রয় মূল্য পড়েছে প্রতি কেজি 27 টাকা। এইবার কি আছে, এবার তোর অঙ্কতে কিছুই নেই, অনুপাত চেয়েছে, এদিকে 32 বসিয়ে দাও, অনুপাত যেভাবে বের করি, 32 টাকা কেজি দরের দার্জিলিং চা রয়েছে, এপাশে 25 টাকা কেজি দরের আসাম চা রয়েছে, মাঝখানে 27 বসিয়ে দাও, 27, তাহলে এদিকে কত আসছে 2, আর ওদিকে হচ্ছে 5, অর্থাৎ 2:5 অনুপাতে দুরকম চা মেশানো হয়েছে। কোথায় আছে, অপশান এতে রয়েছে, 2:5 অনুপাতে দুরকম চা মেশানো হয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। ওকে, নেক্সট বলেছে খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা। বলেছি না, এক একটা অঙ্ক এক ধরনের দেওয়া হয়েছে আজকের ক্লাসে। খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত। একটা খাতা রয়েছে, এই যে ধরো খাতা লম্বা রয়েছে 15 সেন্টিমিটার আর চওড়া বলেছে 12 সেন্টিমিটার, মাঝখানে একটা পোর্শনে লেখা হয়েছে, মাঝখানে একটা, তোমাদের বোঝার জন্য, মাঝখানে একটা পোর্শনে লেখা হয়েছে, লেখা হয়নি যে পোর্শন তার ডিস্টেন্স কত 2 সেন্টিমিটার, যে পোর্শনটা এদিকেও তাই ওদিকেও তাই। এইবার একটা জিনিস ভেবে নাও, আমি যদি ডিরেক্ট লম্বার দিকে, ধরো লম্বা একটা সাইডের আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে লম্বায় রয়েছে 15 সেন্টিমিটার, কতটুকু করে বাদ দিচ্ছি 2 সেন্টিমিটার করে, মানে বাদ দেওয়া জায়গার ক্ষেত্রফল কত 15 × 2 মানে কত 30, 30 কি 30 স্কোয়ার সেন্টিমিটার। এবার এটা তো শুধু এক পাশে না, লম্বার ক্ষেত্রে এই পাশেও বাদ দিতে হবে, এই পাশে, মানে দুবার বাদ দিতে হবে। তাহলে দুবার বাদ দিলে কত সেন্টিমিটার হচ্ছে 60 স্কোয়ার সেন্টিমিটার পেয়ে গেলাম। লম্বার ক্ষেত্রে 60 স্কোয়ার সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম। এইবার একটুখানি ভাবতে হবে, নিজের ভাবো জিনিসটা বুঝতে পারবে। যখন তুমি বাদ দিলে লম্বার ক্ষেত্রে, তখন তো পুরো এই টোটাল জায়গাটাকে তো ধরে নিলে, টোটাল জায়গাটা তোমার ধরা হয়ে গেছে, অন্য কালিতে বোঝাচ্ছি দেখাচ্ছি বুঝতে, এই যে টোটাল জায়গাটা, এই জায়গাটা তো তুমি তো ধরে নিলে, এই দুটো সাইড, বাকি আছে শুধু কোনটুকু, এক্ষেত্রে বাকি আছে শুধু এইটুকু জায়গাটা তোমার বাকি আছে, এই জায়গাটা, এই জায়গাটার মেন ওই যে চওড়া কতটা ছিল 12 সেন্টিমিটার ছিল চওড়া, 12 সেন্টিমিটার তো চওড়া ছিল,
তার থেকে তো একদিকে 3 সেন্টিমিটার নিয়ে 2 সেন্টিমিটার নিয়েছো, এদিকেও 2 সেন্টিমিটার অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত? দুদিক থেকে 2 2 করে 4 নেওয়া হয়ে গেছে অলরেডি, 4 সেন্টিমিটার হিসাব করা হয়ে গেছে, বাকি থাকছে কত? তাহলে 8 সেন্টিমিটার বাকি থাকছে। এই 8 সেন্টিমিটারের যখন বর্গ ক্ষেত্রফল বের করছি, তার ক্ষেত্রফল কত হচ্ছে? 2 করে 8 দুগুণী 16, ঠিক দুপাশে আছে, তাহলে তাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 16 দুগুণী কত হয়? 32। 16 দুগুণী 32। আগে কত ছিল? আগে ছিল আমাদের 60 লম্বালম্বি, আর আড়াআড়িভাবে কত বেরোলো? 32। তাহলে টোটাল কতটা বাদ দেওয়া হয়েছে? 92 স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেমি। 92 কোথায় আছে? অপশান বিতে রয়েছে, দেখো 92। বোঝা গেল? জাস্ট একটুখানি মাথায় ভেবে নেবে, তুমি লম্বায় যদি পুরো জায়গাটা নিয়ে নাও, যেহেতু খাতাটা তো কনস্ট্যান্ট, মানে সেটা তো আর বাড়ছে কমছে না, লম্বায় পুরো জায়গাটা নিয়ে নিলে তো যে চওড়ায় যখন হিসাব করছে সেই জায়গাটা তো কমে যাচ্ছে, তাই তো? সেটাই করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। নেক্সট দেখো কি আছে। নেক্সট বলেছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26 এবং শেষ 4টির গড় 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তরফল নির্ণয় করো। 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25 হলে প্রথম পঞ্চম সংখ্যার অন্তরফল। কিচ্ছু করতে হবে না, একবার 26কে 4 দিয়ে গুণ করে দাও, আর এদিকে 25কে 4 দিয়ে গুণ করে দাও, যেটা বিয়োগফল হবে সেটাই তোমাদের উত্তর। 26কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 104, আর এই 25কে 4 দিয়ে গুণ করলে 100, কত থাকছে? 4। 4 তোমাদের উত্তর, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। চলো নেক্সট। বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1। আয়তকার মাঠে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1 এবং ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মাঠটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, অনুপাত যেটা দেওয়া রয়েছে সেটাকেই যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসেবে ধরে নিই, ধরলাম দৈর্ঘ্য 3x আর প্রস্থ 1, মানে অনলি x, তাহলে এই দুটোর ক্ষেত্রফল তখন কত হবে? ক্ষেত্রফল হলো 3x ইন্টু এক্স, এটা মানেই হলো 192, সেটাই বলে দিয়েছে। তাহলে এদিকে কী হচ্ছে? 3x স্কোয়ার মানে 192, তাহলে x স্কোয়ার মানে কত হচ্ছে? 3 6 18, 12, 3 4 12, তাহলে x সমান সমান 8 8 64, 8। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 8। আমাদের কী চেয়েছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত ছিল? 3x, তাহলে x মানে 8, মানে 3x মানে 8 ইন্টু 3, মানে 3 8 24। অপশান এ অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো নেক্সট। বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 10। দুটো সংখ্যার একটা 2x একটা 3x, বেশি ভাবার দরকার নেই, একটা 2x একটা 3x। তাই একটা সংখ্যা যদি 2x একটা 3x হয়, তাহলে তাদের গসাগু কত হয়? গসাগু নিশ্চয়ই কমন জিনিস হয়, কমন ফ্যাক্টরটা কমন কি আছে? x, তাহলে এক্সটা গসাগু, তাহলে x এর মান বলে দিয়েছে 10, x এর মান 10, x এর মান তো বলে দিয়েছে 10, তাহলে 2x মানে কত? 2x মানে 20, 10 দিয়ে গুণ করছি, আর 3x মানে কত? 3x মানে 30, দুটোর গুণফল চেয়েছে, গুণ করে দাও, 3 দুগুণী 6, 600, 600 আমাদের গুণফল। অপশান কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। নিজের আগে ট্রাই করো, বারবার বলছি, যদি মনে হয় অঙ্ক পারছো আমি করার আগে পজ করে নাও ক্লাসটা, ক্লাস পজ করে নিজেরা করো। ওকে, চলো। শুধু শুধু টাইমার দিয়ে আমি তোমাদের টাইম নষ্ট করতে চাইছি না, টাইমার সেট করেছি আমি 30 সেকেন্ড পরে অঙ্ক শুরু করবো, অঙ্ক পড়ার দরকার নেই, নিজেরা চেষ্টা করো, সেটা বলছি। পজ করে নাও দরকার হয়। বলেছে একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পর আরও 200 হবে, আরও 200 শরণার্থী ওই শিবিরে এলে মজুদ খাদ্যে কতদিন চলবে? এটা 200 কিন্তু, ওকে। আরও 200 শরণার্থী এলে মজুদ খাদ্যে কতদিন চলবে? এই অঙ্কটা আমি করবো না, তোমরা নিজেরা করবে। খুব কমন অঙ্ক, খুব গ্রাসরুট লেভেলের অঙ্ক যাকে বলে। নিজেরা করো, নিজেরা করে অ্যান্সার জানাবে। ওকে, চলো কমেন্টে তোমরা অ্যান্সার জানাবে এটার কত হয়। 1000 জন শরণার্থী 70 দিন চলছে, 10 দিন খাওয়া হয়ে গেছে, আর কি বলে দেবো? 10 দিন এর খাওয়া তারা খেয়ে নিয়েছে, বাকি আর কদিন খাবে? তো বাকি তাহলে 60 দিন খাবে, আর যে খাবার আছে তাই সেটাই কতজন খাবে তখন? সেটাই তখন 1000 আর 200 1200 জন খাবে। 1200 জনে কতদিন চলবে সেটাই বের করতে বলেছে, আর কিচ্ছু বের করতে বলেনি। নেক্সট বলেছে একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরাজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো।
যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। পাশে একবারেতে বিয়ে হচ্ছে, সানাই বেজে যাচ্ছে, জানি না তোমরা কাছে কতটা আওয়াজ যাচ্ছে, ভালোই আওয়াজ হচ্ছে। কি আছে অঙ্কটা আরেকবার পড়ে নাও। বলেছে একটা পরীক্ষায় ছাত্রদের 80% ইংরাজিতে পাশ করেছে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। অনেকে অনেকভাবে অঙ্কটা করায়। আমি বলি এই ধরনের অঙ্ক আসলে জাস্ট একটা গ্রাফ টেনে নাও। গ্রাফ বলতে এটা জাস্ট একটা লাইন টেনে নাও। এইটা টোটাল কত? এইটা টোটাল, এই যে লাইনটা এখান থেকে এই পর্যন্ত, এটা টোটাল 100%। এইটা টোটাল 100%। ওকে, প্রথমে কি বলেছে? 80% ইংরাজিতে পাশ করেছে। 80% ইংরাজিতে ধরে নিলাম, এই দিক থেকে টেনে 80% এই পর্যন্ত পাশ করেছে। কি 80% রয়েছে, এরা ইংলিশে পাশ করেছে। ওকে, আবার কি বলেছে? 70% অঙ্কে, এই দিক থেকে 70% নিয়ে নাও। 70% কী করেছে? এই যে 70% এরা ম্যাথে কতজন? 70% পাশ করেছে। অঙ্কে কতজন করলো? 80%। ম্যাথে কত করলো? 70%। এবার এটাও বলেছে 150 জন উভয় বিষয় পাশ করেছে। 150 জন তাহলে কোনটুকু? 150 জন মানে হলো এই যে এই জায়গাটুকু, যেখানে অঙ্ক রয়েছে, ইংরেজি 2 বিষয় পাশ করেছে, এই জায়গাটুকুতে কত আছে? 150 জন আছে। এটুকু তো ক্লিয়ার। যেভাবে করাচ্ছি আশা করি এর থেকে কোনো সহজ নিয়ম হতে পারে না, আর এভাবে কেউ বোঝাবেও না। এই যে মাঝখানে মিডলের যে জায়গাটা রয়েছে এটাই তো 150 জন এখানে রয়েছে। এবার দেখো এই দিকে 80% ছিল, মানে এদিকে কতটুকু বাকি ছিল? এদিকে 20% বাকি ছিল। 80% এদিকে ইংলিশে হলে 20% বাকি ছিল, আর এদিকে 70% মানে এদিকে কত পার্সেন্ট বাকি ছিল? 30% বাকি ছিল। তাই টোটাল বাকি কত? 20 আর 30, 50% বাকি ছিল। মানে টোটাল গ্রাফটা কতজনের নেওয়া হয়েছে? এই 150 জন মানে কত? 50%, 100% থেকে বাকি রয়েছে, মানে আরও 50% যে রয়েছে সেটা হলো তারা উভয় বিষয় পাশ করেছে। তাহলে এই 50 মানেই কত বলে বলা হয়েছে? 50 মানেই বলে দেওয়া হয়েছে 150 জন বলে দেওয়া হয়েছে। তো এই মিডিলটুকু 150 জন। মিডিলটুকু মানে কি? এদিকে 20 বাদ, এদিকে 30 বাদ। তাহলে 100 থেকে 20 আর 30 বাদ গেলে কত থাকে? 50 থাকে। তাহলে 50 মানে 150 বলে দেওয়া হয়েছে। ছাত্র সংখ্যা কত? তাহলে 100% ছাত্র সংখ্যা ধরেছে, তাহলে 50 মানে 150 মানে 100 মানে কত? 100 মানে হলো 300। এটাই আমাদের অ্যান্সার। স্কুলের ছাত্র সংখ্যা কত? অপশান এ 300 জন। এর থেকে সহজভাবে সম্ভব না, আগে থেকে বলে দিলাম। এর থেকে সোজাভাবে এবং সহজ নিয়মে কেউ বোঝাতে পারবে না। নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট বলেছে চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় সে টাকায় কয় কেজি চিনি বেশি ক্রয় করা যাবে? চিনির দাম 20% কমে গেছে, পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় এখন কত কেজি বেশি চিনি ক্রয় করা যাবে? ধরে নাও, একটা জাস্ট মাথায় ধরার জন্য বলছি, বোঝার সুবিধার্থে। ধরে নাও আগে 100 টাকায় 20 কিলো চিনি পাওয়া যেত। 100 টাকায় 20 কিলো চিনি পাওয়া যেত। ওকে, এখন 20% দাম কমে গেছে, মানে এই 20 কিলো চিনির দাম কত? এখন 80 টাকা হয়ে গেছে। 80 টাকায় পাওয়া যাচ্ছে 20 কিলো চিনি। কোনো অসুবিধা আছে? আশা করি কারো কোনো অসুবিধা নেই বুঝতে। 80 টাকায় এখন 20 কিলো চিনি পাওয়া যাচ্ছে। হাতে কত টাকা বাঁচছে? বেঁচে থাকছে কত টাকা? 20 টাকা বেঁচে থাকছে আমাদের। তাহলে 20 টাকার চিনি আরও কিনে দাও না। তাহলে 80 টাকায় এখন 20 কিলো চিনি পাওয়া যায়। তাহলে 20 টাকায় কত কিলো চিনি পাওয়া যায়? 20 টাকায় পাওয়া যায় 20/80, 20/80 ইন্টু 20, কাটাকাটি করে দাও। 4 20 100, 4 5 20, অর্থাৎ 5 কিলো আরও সে এক্সট্রা কিনতে পারবে চিনি। অপশান কোথায় রয়েছে? অপশান ডিতে রয়েছে 5 কিলো। কিচ্ছু নেই কিন্তু অঙ্কের মধ্যে, একটু ভালোভাবে ভাববো। আগে 100 টাকা দাম ছিল, 100 টাকায় 20 কিলো পাওয়া যেত ধরে নিলাম। এখন তাহলে 80 টাকায় 20 কিলো পাওয়া যায়। হাতে তাহলে ক টাকা বেঁচে থাকছে? 20 টাকা বেঁচে থাকছে আমাদের। 20 টাকা যদি বেঁচে থাকে তাহলে 80 টাকায় 20 কিলো পাওয়া যেত। 80 টাকায় এখন 20 কিলো পাওয়া যায়। তাহলে হাতে যে 20 টাকা আছে কয় কিলো পাওয়া যাবে সেটাই তো জানতে চেয়েছে। সোজা তো বের করে ফেললাম আমরা। নেক্সট বলেছে একটি জলপূর্ণ বালতির ওজন 16.5 কিলোগ্রাম। একটা জলপূর্ণ বালতির ওজন 16.5 কিলোগ্রাম। বালতির 2/5 অংশ হবে, এটা 2/5 অংশ জলপূর্ণ থাকলে বালতির ওজন হয় 7.5 কিলোগ্রাম।
বালতিটি অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে? ভালোভাবে ভাবো, যথেষ্ট ভাবার অঙ্ক, জাস্ট ভাবলেই অঙ্কটা হয়ে যাবে, আর কিচ্ছু নেই, ভালো করে বুঝতে হবে এবং ভাবতে হবে মাথায়। বলেছে একটা জলপূর্ণ বালতির ওজন 16.5 কিলোগ্রাম, আর বালতির 2/5 অংশ জলপূর্ণ থাকলে বালতির ওজন হয় 7.5 কিলোগ্রাম। বালতিটি অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে? অর্ধেক আগে বাদ দাও, আগে আমরা যদি বালতির ওজন বের করে নিতে পারি তাহলে তো আমরা অর্ধেক জল ঢুকিয়ে দিতেই পারি তাতে। দেখো পুরো বালতির ওজন কত রয়েছে? পুরো বালতির ওজন রয়েছে, বালতি যখন ফুল তখন ওজন কত? 16.5 কিলোগ্রাম, এত কেজি ওজন। আবার বালতির যখন 2/5 অংশ ভর্তি রয়েছে তখন তার ওজন কত? 7.5 কেজি। এই পর্যন্ত তো বলা রয়েছে। এটা ফুল মানে 1 অংশ, ফুল মানে কত? 1 অংশ, আর যখন 2/5 অংশ রয়েছে তখন 7.5 কেজি। মানে 1 অংশ থেকে যদি 2/5 অংশ বাদ দিই, কত অংশ বাকি থাকে? বাকি থাকে 3/5 অংশ বাকি থাকে। 1-এর থেকে আমরা কিচ্ছু করিনি, 1 থেকে 2/5 বাদ দিয়েছি, যেটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। তাহলে 1 অংশর ওজন 16.5 কেজি, আর 2/5 এত, তাহলে বাদ বাকি যেটুকু সেটুকুর ওজন কত? তাহলে বাদ থাকে হলো 3/5 অংশ, তার ওজন কত হচ্ছে? জাস্ট বিয়োগ করে দাও বসেও, 0, হাতে কত থাকছে? হাতে কিচ্ছু নেই। 7 আর কত হলে 16 হয়? 7 আর 9 হলে 16 হয়, তাহলে 9 কেজি হয়ে গেল 3/5 অংশের ওজন। তাহলে 3/5 অংশ যে বেরোলো এর মধ্যে কিন্তু বালতির ওজন নেই, ভেবে দেখো। কারণ বিয়োগ যখন করলাম দুক্ষেত্রে তো বালতি ছিল, বালতি তো দুদিক থেকেই বাদ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু ভাবার জায়গা, এর মধ্যে কিন্তু বালতি নেই, শুধু এই যে জলের ওজন বেরোলো, কারণ বালতি দুযোগ ক্ষেত্রেই যোগ করা ছিল, সেই জিনিসটা বাদ দিয়ে দিলাম আমরা। এক অংশ থেকে এত অংশ বাদ দিয়ে দিলাম, মানে যে ওয়েটটা বেরোলো এখন সেটা শুধু অনলি জলের ওয়েট। তাহলে জলের ওয়েট যদি বেরিয়ে যায় তাহলে 3/5 অংশের ওয়েট 9 কেজি। তাহলে 1 অংশের ওয়েট কত? 1 অংশের ওয়েট হলো 9 × 5/3, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 5 15। তাহলে বালতিতে কত কেজি জল ধরে? তাহলে 15 কেজি বালতিতে জল ধরে। এ পর্যন্ত ক্লিয়ার? 15 কেজি বালতিতে জল ধরে। তাহলে কি বলেছে? অর্ধেক জলপূর্ণ থাকলে, তাহলে অর্ধেক জল হলে কতটা হবে? অর্ধেক মানে 15/2, মানে কতটা? 7.5 কিলো। 7.5 কিলো জল রাখতে হবে। এরপরে একটু বাকি থেকে যাচ্ছে, কি বাকি থাকছে? 7.5 তো কোথাও উত্তরে নেই। দেখো অর্ধেক বালতিতে জল ধরবে 7.5 কেজি বা 7.5 কিলো, অর্ধেক বালতিতে 7.5 কিলো জল ধরবে। বালতির ওজন তো আমরা এখনো ধরিনি, বালতির ওজন কত? জল ধরে বালতিতে 15 কেজি, ওকে, জল ধরে 15 কেজি। আবার এখানে বলেছে পুরো বালতির ওজন 16.5 কেজি, তাহলে সেটার থেকে বাদ দিয়ে দিলেই তো বালতির ওজন বেরিয়ে যাবে। 16.5 কেজি থেকে 15 কেজি বাদ দিয়ে দাও, কত থাকে? 1.5 কেজি। এইটাই অ্যাকচুয়াল, এটা হলো কি? বালতির ওজন। এটা তো বালতির ওজন হলো 1.5 কেজি, তাহলে জল থাকবে কত? 7.5 কেজি, তার সাথে বালতি 1.5 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 9 কেজি। যেটা হলো 9 কেজি হলো আমাদের অর্ধেক জলপূর্ণ বালতির ওজন। কোথায় আছে? অপশান এতে রয়েছে। বোঝা গেছে? একদম টাফ না কিন্তু অঙ্ক, জাস্ট একটু ভাবতে হবে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। চলো নেক্সট বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হারে 1000 এত টাকার 4 বছরের সরল ও যৌগিক সুদের পার্থক্য কত? এতে করার মতো কিছু আছে বলে মনে হয় না। যদি 2 বছর হতো তাহলে বলতাম সূত্র অ্যাপ্লাই করো, যেভাবে শিখিয়েছি। জটিল সুদের ক্লাসে দেখবে যেভাবে আমি শিখিয়েছিলাম। 2 বছর হলে 3 বছর কখনো বলিনি আমি সূত্র অ্যাপ্লাই করতে, 4 বছর বলেছে, দরকার নেই সূত্রের আমাদের। বার্ষিক শতকরা সুদের সরল সুদের সূত্র কি? PTR/100, PTR/100 সরল সুদ বেরিয়ে যাবে। আর যৌগিক তো অ্যাকচুয়াল সুদ আসল একসাথে বেরোয়, তার সূত্র কি? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই 100 ইন্টু টাইম। এভাবে বের করলে নিজেরাই বের করে নিতে পারবে। এই জাস্ট সূত্রটা লিখে দিলাম। এখানে কি পির জায়গায় কত? পির জায়গায় চলে আসবে 1000 ইন্টু 1 প্লাস আরের জায়গায় কত? 10% হারে 10/100, টাইম কত? 4। সমাধান করে নেবে, নিজেরাই করতে পারবে। নিজেরা করে কমেন্ট বক্সে জানাও উত্তর কত হয়। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট রয়েছে, বলেছে এ এবং বি এর আয়ের অনুপাত 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2।
এ এবং বি এর আয়ের অনুপাত 5:4, সরি 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। বছরের শেষে প্রত্যেকের 1600 টাকা সঞ্চয় করলে এ এর আয় কত? একটা ভালো জিনিসটা একবার ভেবে দেখো, যেটা আয় করছে আয়ের থেকে সঞ্চয় বাদ দিলেই তো এই ব্যয়টা বেরোয়। আয় যেটা করছে ধরে নিলাম তার আয় করে 5x, এ আয় করছে 5x, বি আয় করছে 4x, শুধু একটা করে x ধরে নিলাম। এর থেকে যেটা সঞ্চয় করছে, দুজনই 1600 টাকা সঞ্চয় করছে, বাদ দাও সঞ্চয়টা, এরও সঞ্চয় 1600, এরও সঞ্চয় 1600, দুজনের যদি সঞ্চয় বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকে সেটাই কি হয়, সেটাই তো তাদের ব্যয়। ব্যয় কত? ব্যয় বলেছে 3/2, মানে 3:2। এবার সমাধান করে দেওয়ার তো কিছু নেই এর মধ্যে। সমাধান করলে কত হচ্ছে? 5 দুগুণি 10x মাইনাস 16 দুগুণি 32 সমান সমান 3 4 12 x মাইনাস 3 16 48। এবার 10 এ পাশে 12 এ পাশে আসলে হচ্ছে মাইনাস 2x সমান সমান 32, ও পাশে গেলে প্লাস হয়ে আছে, থাকছে কত? 1600। তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে 800। কি বলেছে? এ এর আয় কত? এ এর আয় কত? এ এর আয় ধরেছিলাম 5x, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, x এর মান 800, তাহলে 5 8 40, 4000 টাকা আমাদের এ এর আয় পেয়ে গেলাম। কোথায় 4000? অপশান সি, 4000 টাকা এ এর আয়। ওকে, চলো নেক্সট। আবারও বলছি, নিজেরা আগে পজ করে ট্রাই করবে, নিজেরা আগে ট্রাই করবে, তারপরে ক্লাস দেখবে। বলেছে 1% অর্ধেক কত? 1%, 1% মানে কি? 1%। 1% মানে আমরা জানি 1%। 1% মানে কি, কীভাবে লেখা যায়? 1/100 লেখা যায় কি? সবাই বলবে হ্যাঁ লেখা যায়, অবশ্যই লেখা যায় 1/100। তার অর্ধেক মানে তাকে আরও 2 দিয়ে ভাগ করে দাও। 1% মানে 1/100, তাকে আরও 2 দিয়ে ভাগ করে দিলে কী হয়েছে? তার অর্ধেক হয়ে গেল। তাহলে কত আসলো? আসলো কি 1/200। 1/200 মানে কত? 1/200 মানে 0.005। করে দেখাতে হবে, করো। এই 1 আছে, 1কে ভাগ করছে, পয়েন্ট দিয়ে কি একটা শূন্য আসলো? যাচ্ছে না, সরি যাচ্ছে না। তাহলে কি করবে? শূন্য দিয়ে আর একটা শূন্য নিলে তাও যাচ্ছে না, আরও একটা শূন্য দিয়ে শূন্য নিলে, এইবার দেখো যাচ্ছে, 1000 হলো, তাহলে 5 দিয়ে আছে, 5 200 1000। ওকে, তাহলে কত হলো উত্তর? 0.005, অপশান এ। নেক্সট কি আছে? বলেছে একটি চৌবাচ্চার 3/5 অংশ ভর্তি করতে 1 মিনিট সময় লাগলে আর কত সময় বাকি অংশ পূর্ণ হবে? তা একেবারেই সোজা অংশ। 3/5 অংশ ভর্তি হয় কতক্ষণে? 1 মিনিট মানে 60 সেকেন্ডে। বাকি আছে কত অংশ? এক অংশ থেকে বাদ দিয়ে দাও, এক অংশ থেকে 3/5 বাদ দিলে কত থাকে? 3/5 বাদ দিলে থাকে 2/5 অংশ আরও বাকি আছে। তাহলে 3/5 অংশ 60 সেকেন্ডে, এক অংশ কতক্ষণে হবে? 60 × 5/3 সেকেন্ডে। তাহলে কত অংশ ভর্তি করতে হবে? 2/5 অংশ, বাকি আছে 2/5 অংশ। তাহলে 60 × 5/3 × 2/5 করলে বেরিয়ে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 × 60, 20 2 × 40, তাহলে 40 সেকেন্ডে, আর এখানে হবে না, 40 সেকেন্ডে বাকি অংশ পূর্ণ হয়ে যাবে চৌবাচ্চার। ওকে, চলো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো লাগলে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আজকে এত উল্টোপাল্টা বলছি কেন? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। চলো টাটা।